আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন স্যার আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 9টা 1 বাজে, কাজ শুরু করি। জি স্যার। ওকে, তোমরা ভালো থাকো। আসলটাই কাজ। কোনটা ভালো শোনা যায় এটাই তো বুঝি না। আস্তে কথা বলো। হ্যাঁ, আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্লাইডে চলে যাই। এটা হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। গণিত সম্মান ৩য় বর্ষের ক্লাস। আমরা ইতিমধ্যে 14টা ক্লাস সম্পন্ন করেছি। আজকে 15তম ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা এই সাবজেক্টের জবনিকা টানব। চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। প্রতিদিনের মতো আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আমাদের সাবজেক্ট ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যাকে বাংলায় বিমূর্ত বীজগণিত বলা হয়। সাবজেক্ট কোড 233701। এই সাবজেক্টটি 3য় বর্ষের প্রথম সাবজেক্ট। এই সাবজেক্ট দিয়ে পরীক্ষাটা শুরু হবে। অতএব মনোযোগ সহকারে এই সাবজেক্টটি যদি ভালো করা যায় তাহলে বাকি সাবজেক্টগুলিও ভালো করার একটা আশা করা যাবে। আমরা আজকের ক্লাসে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পলিনোমিয়াল রিংস। এই পলিনোমিয়াল রিং এর মধ্যে যে সমস্ত টপিকস আছে তার মধ্যে পলিনোমিয়াল কি সেটা আমরা জানবো। এরপরে জানবো পলিনোমিয়াল রিং, এবং তার মধ্যে আছে কার্নেল অফ এ রিং হোমোমরফিজম, রিং আইসোমরফিজম, তারপরে কিছু থিওরিয়াম শিখব এবং কিছু প্রবলেম সলভ করে আমরা ক্লাসটা সম্পূর্ণ করব। পলিনোমিয়াল শব্দটির সাথে তোমরা পরিচিত ক্লাস 10 থেকে। বাংলায় যাকে বলা হচ্ছে বহুপদী। পলিনোমিয়ালের বাংলা হলো বহুপদী। একটা রিং আর এ বহুপদী। যেহেতু রিং এর মধ্যে আছি তাই রিং এ বহুপদী কিভাবে আসে সেটা দেখানোর জন্য আমরা এখানে এসেছি। x does not belongs to r। যে কোনো অনির্ণীত রাশি হলে এই এক্সটা হলো অনির্ণীত। তোমরা দ্বিঘাত সাধারণ সমীকরণের কথা জানো। ax² প্লাস bx প্লাস c। এখানে x একটি অজানা রাশি। তোমরা আরো সমীকরণ জানো, x² মাইনাস 5x প্লাস 6 সমান 0। এই সমীকরণকে সমাধান করলে দুইটি সমাধান বের হয়, একটি 2 এবং একটি 3।
এই এক্স কে বলা হয় অনির্ণীত রাশি, যার মান আমরা জানি না, সেই এক্স এখানে এফ অফ এক্স আকারে প্রকাশ করা হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার ডট ডট an xn। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার n, মানে x এর পাওয়ার একটু আগে যে एग्जांपल দিলাম সেখানে ছিল 2, তারপরে ছিল 1, তারপরে ছিল না। এটা n পর্যন্ত হতে পারে। এটাকে সামেশন আকারেও লেখা যায়, a r x টু দি পাওয়ার r। আর এর মান যদি তুমি 0 x বসাও তাহলে a0 x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, এই যে প্রথম রাশিটা। আর এর মান 1 বসালে a1 x টু দি পাওয়ার 1 মানে দ্বিতীয়টা। আর এর মান 2 বসালে a3 x টু দি পাওয়ার 3 তৃতীয়টা। এইভাবে n পর্যন্ত। তাই সামেশনের নিচে লিখেছি r সমান 0, উপরে লিখছি n। লেখার সময় আমরা সাধারণত ঠিক নিচে এই জায়গাটায় লিখি এবং এই উপরে লিখি, এটা এক জায়গায় লিখলেই হয়, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই যে এপেক্স যে রাশিটা বহুপদী, এটাই বলা হচ্ছে, এটাকে রিং আর এ এক্স এর n ঘাতের বহুপদী বলে। এখানে a0 a1 a2 আপ টু an এগুলাকে বলা হয় সহগ। এখন एग्जांपल যাওয়ার আগে এখানে অন্য একটা কথা বলা আছে, এটা একটু শিখে নাও। বহুপদীর অশূন্য সহগ, এখানে a0 a1 a2 আপ টু an, এই যে n সংখ্যক যে সহগের কথা বললাম, এই সবগুলা সহগ শূন্য হবে না, আবার সবগুলা সহগ অশূন্য হবে না। কিছু কিছু সহগ শূন্য হতে পারে। যেমন ধরো একটা সমীকরণ লিখলাম x টু দি পাওয়ার 10 প্লাস 5x স্কয়ার প্লাস 3 সমান 0। এখানে 10 আছে, 9 থেকে শুরু করে 3 পর্যন্ত নাই, 2 আছে, 1 নাই, আবার ধ্রুবপদ আছে। তাই বলা হচ্ছে বহুপদীর অশূন্য সহগ বিশিষ্ট x এর সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বা মাত্রা বা ডিগ্রি বলে, ইংরেজিতে বলা হয় ডিগ্রি। x এর সর্বোচ্চ ঘাত যেটা, সেটাই হলো তার ডিগ্রি। এটা মনে রাখতে পারলেই আমাদের মাত্রা জেনে গেলাম। एग्जांपलটা দিলে পরিষ্কার হয়ে যাবে এবং এটা খুব জরুরি। তাই আমি আলাদা স্লাইডে নিয়ে এসেছি। দেখো, নিচের বহুপদী তিনটির প্রত্যেকটি ই রিং জেড অথবা কিউ অথবা আর অথবা সি এর আলোকে বহুপদী। এর পরিচয় তোমরা বারবার শুনে আসছো। জেড মানে সেট অফ ইন্টিজার, কিউ মানে সেট অফ কোশেন্ট নাম্বার, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, and C are of set of complex number। মানে এখানে Z অথবা Q অথবা R অথবা C যেটাই হোক না কেন, এই তিনটা বহুপদী। দেখো 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, আগেরটার সাথে তুলনা করো, এই 5 হলো a0, 4 a1 3 a2, সর্বোচ্চ পাওয়ার 2 x এর, এই কারণে এটা 2 ঘাতের বহুপদী। এর নাম দিয়েছি ফাংশন অফ এক্স। 2 নাম্বারটা জি দিয়ে নামকরণ করেছি। এর एग्जांपलটা প্রথমেই বলেছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এর সাথে তোমরা সুপরিচিত। এখানে a b c z এর সদস্য, মানে সেট অফ ইন্টিজার, মানে a ভগ্নাংশ হবে না, b ও তাই, c ও তাই, কিন্তু 0 হবে কি হবে না সেটা কিন্তু বলা হয়নি। 3 নাম্বার, এর নাম দেওয়া হয়েছে ফাংশন অফ h, hx, এই যে 10, এরপরে 9, এরপরে 5, মাঝখানে 8 7 6 অনুপস্থিত, মানে এগুলি 0, এই সহগগুলি 0। এরপরে 5 এর পরে আবার 4 নাই, 3 নাই, আবার 2, এরপরে 1 নাই, কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এই তিনটা হলো বহুপদী, তোমরা চিনে গেলা বহুপদী। এখন বহুপদী নয় কোনটা? নিচের ফাংশন তিনটির এখানে দুইটি একটা জায়গায় হয় নাই, তাই চলে গেছে। কোনটি এই রিং জেড এর অথবা রিং কিউ অথবা আর অথবা সি এর আলোকে বহুপদী হবে না। দেখো f1x, ওখানে f নাম দিয়েছিলাম, এখানে f1 দিয়েছি, x কিউব প্লাস 11 রুট ওভার x মাইনাস 10, এই যে x এর পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, রুট মানে পাওয়ার হাফ। এখানে বলা হয়েছে এটা বহুপদী নয়, কেন? x এর পাওয়ার এখানে হাফ বা রুট দেওয়া হয়েছে এই কারণে। পরেরটা gx,
এখানে -5x⁴ প্লাস 10x² প্লাস 3x⁻1 প্লাস 12। এই যে x এর পাওয়ার -1 মানে 1/x। x এর পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, x এর পাওয়ার ঋণাত্মক হতে পারবে না। যদি হয় তাহলে সেটা আর বহুপদী হবে না। তার মানে আমরা জানলাম x একটা চলক, এই x চলকের অনেকগুলি পদ, বহুপদী শব্দটা আসছে বহু পদ থেকে। আমি প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম এখানে 3টা পদ, 1 2 3, পরেরটাও 3টা, 3 নম্বর উদাহরণে 1 2 3 4 5টা, মানে এখানে বহু পদ আছে, এই জন্য এর নাম বহুপদী। শর্ত একটাই, সেটা হলো সহগগুলি হইতে হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখানে চলরাশিটা কি হচ্ছে, কোনো অবস্থাতেই ভগ্নাংশ অথবা ঋণাত্মক পাওয়ার বিশিষ্ট হতে পারবে না। তাহলে আমরা বহুপদী পরিষ্কার চিনে গেলাম। এবার বহুপদী দিয়ে কিভাবে রিং তৈরি হচ্ছে সেটা শিখি। বহুপদীর যোগ ও গুণের সাপেক্ষে কোন রিং আর নির্ভর বা আলোকে, মানে আর এর আলোকে বা আর এর উপর নির্ভরশীল একটি অনির্ণীত এক্স এর সাপেক্ষে সকল বহুপদীর সেট, মানে এরকম যতগুলা বহুপদী পাওয়া যায়, একটু আগে তোমরা একটা বহুপদী দেখেছো, এরকম যতগুলি বহুপদী পাওয়া যাবে সবগুলাকে এই আর তারপরে বক্সের মধ্যে এক্স এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা রিং হয়, অর্থাৎ এর সকল শর্ত মেনে চলে। রিং হয় মানে রিং এর সকল শর্ত মেনে চলে। রিং এর শর্ত আমরা 9টা দিয়েছিলাম, কোন কোন জায়গায় 3টাও দিয়েছি। 3টা হইলে একটার মধ্যে আবার 5টা ছিল। এই রিংকে বলা হবে বহুপদী রিং। তার মানে যেই রিং এর সদস্য সবাই বহুপদী, সেই রিংকে বলা হবে বহুপদী রিং। এটা আমরা আবার ইংরেজিতে দিয়েছি, তার কারণ হলো এই লেখাটা একটু মানে নতুন, যে আলোকে, নির্ভর, এই কথাগুলি অপ্রচলিত শব্দ, এই জন্য ইংরেজিটা এনেছি। দ্য সেট অফ অল পলিনোমিয়ালস, মানে সকল বহুপদী যাকে আমরা rx দ্বারা প্রকাশ করছি, অফ এ সিঙ্গেল ইন্টারমিডিয়েট ভ্যালু, সিঙ্গেল মানে একটা মান, ইন্টারমিডিয়েট ভ্যালু x ওভার রিং r ফর্ম এ রিং উইথ রেসপেক্ট টু এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। তোমরা জানো রিং হইতে হলে দুইটা বাইনারি অপারেশন লাগে, যোগ এবং বিয়োগ। অফ পলিনোমিয়ালস দ্যাট ইজ, এই যে i মানে হলো দ্যাট ইজ, মানে অর্থাৎ। তো rx satisfies all properties of a ring, রিং এর সমস্ত ধর্ম মেনে চলে। the ring is called polynomial ring, এরকম রিং কে বলা হয় polynomial ring। রিং z প্লাস এবং ডট মিলে একটা কাঠামো, এই কাঠামোটা সকল বহুপদীর সেট zx একটি বহুপদী রিং। একইভাবে একটু আগে বারবার বলেছিলাম qx rx cx মানে কোশ্চেন নাম্বার, মানে মূলত সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, জটিল সংখ্যার সেট, এর প্রত্যেকটাই এক একটা বহুপদী রিং। তাহলে বহুপদী চিনলাম এবং বহুপদী রিংও চিনে গেলাম। আমরা বহুপদী নিয়ে অঙ্ক করার তেমন কিছু ছিল না, বহুপদী প্রমাণ করার কিছু নেই, তাই সরাসরি উপপাদ্য চলে গেছি। আমরা অনেকগুলি উপপাদ্য শিখবো, একটু ধৈর্য নিয়ে দেখো। দেখাও যে কোন ফিল্ড এফ এর উপর এফ অফ এক্স বহুপদী ডোমেন হলে উক্ত ডোমেনের যে কোনো বহুপদী এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি এফ অফ এ সমান 0 হয়, যেখানে এ বিলংস টু এফ। অনেকগুলি কথা বলা হয়েছে। প্রথমে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম 4টা, জেড, কিউ, আর এবং সি। আর এখনই এসে বলছি এফ। ফিল্ডের কথা তোমরা আগের ক্লাসে দেখেছো, ফিল্ডের সংজ্ঞা আমরা দিয়েছি, আর আরো নিচের ক্লাসেও তোমরা ফিল্ড সম্পর্কে ধারণা নিয়েছো। আসলে ফিল্ড সম্পর্কে আরেকবার বলে দিচ্ছি। ফিল্ড হলো এমন একটা সেট যে যোগের 5টা এবং গুণের 5টায় 10টা শর্ত মানে। ওই যে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি, ইনভার্স, এই সবগুলা সহ যোগের 5টা এবং গুণের 5টায় 10টা শর্ত মানে। তোমরা লিনিয়ার অ্যালজেব্রায় পড়ছিলা, সেখানে ভেক্টর স্পেস, সেখানে বহুপদীর ফিল্ডের কথা পরিষ্কার ছিল। সেই ফিল্ডের একটা বহুপদী, উক্ত ডোমেনের যে কোনো বহুপদী এফএক্স, মানে ওখান থেকে যে কোনো একটা বহুপদী যদি নাও, যাকে এফএক্স নাম দিয়েছি,
সে কি হবে, এই যে একটা কমা দিয়েছি, এর অর্থ হলো এই এফ বলে থামো, এফ এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে। আর যদি কথাটাকে উল্টে বলো তাহলে বলবা এক্স মাইনাস এ দ্বারা এফ বহুপদী বিভাজ্য। তুমি যদি এভাবে কমা দিয়ে লিখতে কষ্ট হয় তাহলে বলবা যে এক্স মাইনাস এ দ্বারা এফ বহুপদীটি বিভাজ্য। এর আসল নাম হলো ফ্যাক্টর উপপাদ্য। ফ্যাক্টর উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। যদি এটা বলে তাহলে উপরের এই 3 লাইন তোমাকে লিখে দিতে হবে বর্ণনা হিসাবে। তাহলে আমরা ফ্যাক্টর উপপাদ্য প্রমাণ শিখি। উপপাদ্যটা শুধু এতটুকু মনে রাখো, এখান থেকে এই পর্যন্ত। এফ বহুপদী এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য। আবার বলছি, এফ বহুপদী এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য। প্রমাণ খুবই সহজ। ভাগ বিধি, ভাগের অ্যালগরিদম, এরকম কথা শিখেছ তোমরা, ফান্ডামেন্টালে পড়েছো। আবার ফোর্থ ইয়ারে গেলে আর একটা জায়গা আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সেখানেও দেখবা দু একবার। সবশেষে দেখবা থিওরি অফ নাম্বারস, এই কথা আবার আলোচনা হবে। তো ভাগ বিধি অনুসারে এই যে ক্যাপিটাল এফ এক্স দিয়েছি, কিন্তু ক্যাপিটাল এফ এক্স এ, এফ এক্স ও এক্স মাইনাস এক্স বিদ্যমান হইলে এই তিনজনের পরিচয় আগে জানা দরকার। এখানে এই বড় হাতের এ বক্সের মধ্যে এক্স, এর অর্থ হলো এটা হলো বহুপদী রিং। আর এখানে শুধু এফ এক্স, এটা হলো একটা বহুপদী। পরিষ্কার করে আবার বলছি, ছোট হাতের এফ এক্স দ্বারা বোঝানো হচ্ছে শুধু বহুপদীকে, আর এই বড় হাতের এক্স সাথে বক্স দ্বারা এক্স, একে বোঝানো হয়েছে এটা বহুপদী রিং। এই রিং এর মধ্যে এই এফ এক্স এর মতো অনেকগুলা বহুপদী আছে, এবং সে কেন রিং হয়েছে, সে রিং এর সবগুলা শর্ত মানে। আবার বলছি, ভাগ বিধি অনুসারে ক্যাপিটাল এফ এক্স এ, এফ অফ এক্স ও এক্স মাইনাস এ বিদ্যমান হলে, মানে এই এফ অফ এক্স এর মধ্যে এক্স এফ এক্স থাকবে, এক্স মাইনাস এও থাকবে। কোন বহুপদী কিউ এক্স এবং আর এক্স থাকবে যেন। আবার কে আসলো দলে নাও, এই যে সেই গতদিনও বলেছি ভাগবিধি কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে একটা ভাগফল পাওয়া যাবে, একটা ভাগশেষ পাওয়া যাবে। তার মানে ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এই যে এফ অফ এক্স কে কিউ এক্স দ্বারা বা এক্স মাইনাস এর দ্বারা, মানে এখানে ভাজ্য হলো এফ এক্স, ভাজক হলো এক্স মাইনাস এ, ভাগফল হলো কিউ এক্স, আর ভাগশেষ হলো আর এক্স। 1 2 3 4, এখানে 4টা বহুপদী, যেখানে আর এক্স এর লেস দ্যান ডিগ্রি অফ এক্স মাইনাস এ, আর এক্সটা হবে এক্স মাইনাস এর ডিগ্রির চেয়ে ছোট, এবং সেটা হবে 1। সুতরাং আর এক্স ধ্রুবক হবে, মানে 1 এর চেয়ে যদি কারো ডিগ্রি হয় তাহলে তার পাওয়ার আর থাকে না। একটু আগে দেখে আসছো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার, এখানে প্রথম পদের এক্স এর ঘাত 2, দ্বিতীয় পদে 1, আর তৃতীয় পদে 0। তাহলে কারো ডিগ্রি যদি 1 হয়, মানে পাওয়ার এক্স এর পাওয়ার 1 হয়, তার চেয়ে ছোট হতে হলে সে আর থাকে না, মানে এক্স এর পাওয়ার 0, 0 মানে ধ্রুবক পদ। তাই বলা হয়েছে সুতরাং আর এক্স ধ্রুবক হবে। ধরি আর এক্স এর মান সি, কনস্ট্যান্ট, এখানে এই সি দ্বারা কনস্ট্যান্ট বোঝানো হয়েছে, স্মল সি। এখন 1 নাম্বার সমীকরণে মানটা বসিয়ে দিয়েছি, এফ এক্স সমান কিউ এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস সি, এটা 2 নাম্বার। এখন এক্স সমান এ হলে, মানে এই সমীকরণের মধ্যে আমি এক্স এর মান এ বসায় দিব, তাহলে এই যে এফ অফ এ সমান এখানে এক্স মাইনাস এ, এক্স এর মান এ বসালে এক্স এ মাইনাস এ মানে 0, পুরোটা আউট, প্লাস সি, তার মানে সি এর মান এফ অফ এ পাওয়া গেল। তাহলে এক্স এর মান যখন এ, তখন সি এর মান পাওয়া যাবে এফ অফ এ। এই মানটা আমি 2 নম্বরে বসাবো, এই সি এর জায়গায় এফ অফ এ বসালাম। দেওয়া আছে এফ অফ এ সমান 0 হলে, এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, তাহলে পাই এই যে এফ অফ এর মান 0 বসে দিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, এফ অফ এক্স সমান কিউ এক্স ইন্টু এক্স মাইনাস এ, তার মানে এখানে অবশেষ নাই, মানে নিঃশেষে বিভাজ্য, মানে মিলে গেছে, মানে অবশিষ্ট আর থাকলো না, অবশিষ্ট আর অবশিষ্ট নাই। তার মানে এফ অফ এক্স সমান কিউ এক্স ইন্টু এক্স মাইনাস এ, তার মানে হলো এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কিউ এক্স ভাগফল হচ্ছে।
তার মানে এটা একটা বহুপদী, একে x মাইনাস এ নামক বহুপদী দিয়ে ভাগ করলে qx পাওয়া গেছে। তার মানে এই fx-টা x মাইনাস এ দ্বারা বিভাজ্য, আমরা এই কথাই বলেছি। এটার নামই ফ্যাক্টর উপপাদ্য। এটার কাজে লাগিয়েছো তোমরা স্কুল জীবনে। ভ্যানিশিং মেথডে তোমরা যখন সমাধান করেছো তখন x এর একটা মান বলেছো, যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তোমরা বলেছো x এর মান 2 হলে এই রাশিটা 0 হয়ে যায়, অতএব x মাইনাস 2 তার একটা উৎপাদক, সেটার নাম উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, মানে ফ্যাক্টর উপপাদ্য। ওকে, আমরা বুঝে গেছি। আমরা সামনে যাই। আর একটা উপপাদ্য, সবার কাছে স্লাইডটা পৌঁছেছে আশা করি। দেখাও যে কোন ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে। তার মানে আইডিয়ালের কথা তোমাদের মনে থাকার কথা, আইডিয়াল পড়েছিলাম গতদিন, আরেকবার বলেছি আমি। আইডিয়াল মানে হলো বাম কোষের এবং ডান কোষের সমান। তার মানে এ যদি হয় আইডিয়াল যাকে বানাবো তার সদস্য, আর আর যদি হয় আর এর সদস্য, তাহলে এ আর সমান আর এ বিলংস টু ওই আইডিয়াল। প্রমাণ দেখো। মনে করি এফ ফিল্ডের আলোকে এফ অফ এক্স একটি বহুপদী রিং। ইতিমধ্যে তোমরা এই ক্যাপিটাল এক্স বক্স চিনে গেছো, এটা হলো রিং। এখন এফ অফ এক্স কে মুখ্য আইডিয়াল রিং প্রমাণের জন্য আমরা দেখাবো এফ এক্স এর সকল আইডিয়ালেই মুখ্য আইডিয়াল। যদি এফ এক্স এর যে কোনো একটি ঐচ্ছিক আইডিয়াল এস হয়, তাহা হলে এস আইদার 0 হবে অথবা 0 হবে না। এটা স্বাভাবিক, এটা তো ব্যাখ্যার অপেক্ষা রাখে না যে এটা 0 হতেও পারে নাও হতে পারে। 0 হইলে কি হবে, এস সমান 0 হলে এস একটা মুখ্য আইডিয়াল হবে, কেননা এস এর কেবলমাত্র 0 উপাদান দ্বারা সৃজিত। 0 দ্বারা সৃষ্টি করা কোনো সমস্যা না, সবাইকে 0 বানায় দিতে পারবো। আইডিয়াল কেমনে বানাই, আমরা শুধু উপাদানগুলি গুণ করে দিচ্ছি, একবার ডান দিকে আর একবার বাম দিকে, অতএব 0 দিয়ে সৃজন করা আমাদের কোনো সমস্যা না। তার মানে এস সমান 0 হলে এর জন্য উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে, এটা দেখানোর অপেক্ষা নেই। এবার এস যদি 0 না হয়, তাহলে ধরে নিলাম gx এস এর সদস্য এবং gx একটা বহুপদী এবং এর সর্বনিম্ন ঘাতযুক্ত, মানে যতগুলা বহুপদী আছে এস এর মধ্যে, তার মধ্যে সবচেয়ে ছোট ঘাতযুক্ত যে বহুপদী সেটা আমরা নিয়েছি, তার নাম রেখেছি gx। আমরা দেখাবো gx দ্বারা এস সৃজিত। এস এর একটি ঐচ্ছিক বহুপদী স্মল fx হলে ভাগের অ্যালগরিদম, যেটাকে ডিভিশন অ্যালগরিদম, ভাগের অ্যালগরিদম, একটু আগে বলছি ভাগ বিধি, যেই নামেই রাখুন না কেন, অনুসারে পাই এই যে fx কে আমি যদি gx দিয়ে ভাগ করি তাহলে qx ভাগফল আর rx ভাগশেষ। একটু আগেও এটা ব্যবহার আমরা করেছি, ঠিক আগের মতো, যেখানে rx সমান 0 অথবা ডিগ্রি অফ rx লেস অর ইকুয়াল টু ডিগ্রি অফ gx, মানে rx এর ডিগ্রিটা হবে gx এর ডিগ্রির চেয়ে ছোট, অথবা সেটা 0 হবে, মানে সেটা নাই, ভ্যানিশ, এরকম একটা কিছু। এই যে আইডিয়ালের সংজ্ঞা মনে থাকার কথা। আইডিয়ালের সংজ্ঞা ছিল gx যদি s এর সদস্য হয় আর qx যদি fx এর সদস্য হয়, তাহলে যে qx আর gx এর গুণফলটা s এর মধ্যে থাকবে। আগে আমরা বলছি সিম্পল দুইটা উপাদান, এবার বলছি দুইটা বহুপদী। পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আমরা আগে যখন আইডিয়াল পড়েছি তখন সিম্পলি দুইটা উপাদান ছিল, দুটা সংখ্যা ছিল, দুটা রাশি ছিল। এখন রাশিগুলা হয়ে গেছে এক একটা বহুপদী, একটা qx আর একটা gx, এই দুইটার গুণফল সে s এর মধ্যে থাকবে। তার মানে কি হলো, fx s এর মধ্যে আছে আর q আর g এর গুণফল s এর মধ্যে আছে, অতএব সেটা fx মাইনাস qx ইনটু gx s এর মধ্যে আছে। মানে পার্থক্যটা তোমাদের মনে আছে, সেখানে আমরা বলেছিলাম যে a মাইনাস b তার মধ্যে থাকে, সেইটা এটা হলো a আর এই qx ইনটু gx টা হলো b। ঠিক আছে, একটু আগের পৃষ্ঠায় আমরা দেখে আসছি যে এইটা ছিল rx এর সূত্র, 1 নম্বর সমীকরণ আগের পৃষ্ঠায় দেখে আসো আরেকবার। এই যে fx সমান qx ইনটু gx প্লাস rx,
তাহলে qx ইন্টু gx যদি বাম দিকে নাও তাহলে rx এর মান বের হয় fx মাইনাস qx ইন্টু gx। এই মানটা আমি বসিয়ে দিয়েছি। দেখো এই যে fx মাইনাস qx ইন্টু gx এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি rx। এবার আসো, একটু আগে আমরা বলছিলাম ডিগ্রি অফ rx লেস দেন ডিগ্রি অফ gx। rx কে s ধারণ করে যেহেতু s এ g এর সর্বনিম্ন ঘাতের বহুপদী। যেহেতু gx এর ডিগ্রি থেকে rx এর ডিগ্রিটা ছোট, সেই কারণে rx কে s ধারণ করবে। তার মানে s এর মধ্যে rx পাওয়া যাবে। তার মানে কি হলো, rx s এর সদস্য। তার মানে rx সমান 0। এক নম্বরে এই মানটা বসিয়ে দিয়েছি আগের পৃষ্ঠায়। fx সমান ছিল qx ইন্টু gx প্লাস rx। rx কে আমি 0 বসাই দিয়েছি, এই জায়গায় একটা 0 ছিল, এটা বাতিল হয়েছে। তার মানে s তৈরি হলো qx এবং gx এর গুণফল দ্বারা। fx তৈরি হয়েছে qx ইন্টু gx এর গুণফল মানে fx। তার মানে এটা তৈরি হয়েছে s। s একটা সেট, এই সেটের সদস্য কারা? qx ইন্টু gx। qx এর বাড়ি কোথায়? এই রিংটা f of x, ক্যাপিটাল f of x, এই রিংটা। এখানে বক্স দিলে ভালো হতো। তার মানে gx দ্বারা s সৃজিত, gx দ্বারা x সৃজিত। তার মানে f of x এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল। মুখ্য আইডিয়াল কাকে বলে? ওই যে গুণফলটা তার মধ্যে থাকবে। সুতরাং fx মুখ্য আইডিয়াল রিং। আইডিয়াল বললে এটুকুই শেষ ছিল, রিং বললে বাকিটুকু করতে হবে। আশা করি উপপাদ্যটা তোমাদের কাছে পরিষ্কার। একটা উপপাদ্য দিব, এটাই শেষ উপপাদ্য, এরপর আর উপপাদ্য দেব না। এরাও নাম আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ দাও। অথবা প্রশ্ন আকারে এটাও আসতে পারে। তাহলে আগে বর্ণনা শিখে নেই। এফ ফিল্ডের আলোকে কোন ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী এফ অফ এক্স কে এফ এর একটি উপাদান এবং এফ এর আলোকে কোন মানক অন উৎপাদকীয়, মানে যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যে বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হচ্ছে অন উৎপাদকীয় বহুপদী। গুণন আকারে প্রকাশ করা যায় এবং যেখানে উৎপাদক সংঘটিত হয় সেখানে ব্যতীত বিশ্লেষণ হবে অনন্য। তার মানে যেখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সেটা ছাড়া অন্য জায়গায় হবে অনন্য। অনন্য মানে ইউনিক, একটাই। এই কারণে এর নাম দিয়েছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য। খুবই সহজ। প্রথমে ধরে নিয়েছি fx সমান px ইন্টু qx, যেখানে px এবং qx এর দুইটা বহুপদী এবং px এর ডিগ্রি ধনাত্মক, qx এর ডিগ্রিও ধনাত্মক। তার মানে px এর ডিগ্রি এদের গুণফলের ডিগ্রির চেয়ে ছোট। একইভাবে qx এর ডিগ্রিও তাদের গুণফল থেকে ছোট। তার মানে হলো px এর ডিগ্রি লেস দেন fx এর ডিগ্রি এবং qx এর ডিগ্রি লেস দেন fx এর ডিগ্রি। মানে দুজনের ডিগ্রি fx এর চেয়ে ছোট, কারণ fx দ্বারাই তো তৈরি করা হচ্ছে। মানে fx কে, এই যে fx কে px এবং qx এর গুণফল দ্বারা, মনে করো এটা একটা উৎপাদক, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, তাহলে গুণ করলে হবে 6, মানে fx এর 6। এই কারণে px এর ডিগ্রিও fx এর চেয়ে কম, qx এর ডিগ্রিও fx এর থেকে কম। মনে করি উপপাদ্যটি ওই সকল বহুপদীর জন্য সত্য যাদের ঘাত fx এর ঘাতের চেয়ে কম। আমি এখন এই fx এর যে ঘাত একটু আগে বলছিলাম, এটা 2, এটা 3 হলে এটার ঘাত হবে 6। এই 6 এর চেয়ে যারা কম সেরকমের জন্য আমি সত্য ধরে নিলাম। এরপর গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমি যাব। এই যে তাহলে px কি কি হবে, যতগুলো উৎপাদক আছে সবগুলো লিখলাম, a1 p1x p2x আপ টু prx। একইভাবে qx এর মধ্যে যতগুলো উৎপাদক আছে q1 q2 আপ টু qs, যেখানে a1 b1 f এর সদস্য। মানে এই f আবার সেই পিছনে চলে যেতে হচ্ছে ফিল্ড। তোমরা জানো যতগুলা স্কেলার রাশি ব্যবহার করি তাদের সেটকে আমরা f দ্বারা প্রকাশ করে থাকি, তাকে ফিল্ড বলা হয়। এটাই আমরা লিনিয়ার অ্যালজেব্রা করেছিলাম। তাই বলেছি a1, b1 হলো f এর সদস্য, মানে সিম্পল ফিল্ড। আর এই fx যেটা সেটা হলো রিং। আচ্ছা, হলো মানক অনুৎপাদকীয় বহুপদী। সুতরাং fx সমান fx সমান px ইন্টু qx। এই যে px এর মানটা বসিয়ে দিয়েছি আর qx এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে a1 ইন্টু b1 মিলে যে মানটা, তাকে আমি d দ্বারা নামকরণ করেছি।
ঠিক আছে? এখানে ইহা নির্দেশ করে, মানে এই এপেক্স এর যে সমীকরণটা দেখো কতগুলো উৎপাদকের গুণফল, ইহা নির্দেশ করে উপপাদ্যটি বহুপদী এপেক্স এর জন্য সত্য হয় যদি ইহা এপেক্স এর ঘাতের চেয়ে ক্ষুদ্রতম সকল ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য সত্য হবে। তোমরা ধারার যোগফল পড়েছিলা, সেখানে প্রথমে একের জন্য সত্য প্রমাণ করছে, দুইয়ের জন্য সত্য প্রমাণ, তারপর বলছে আরোহ পদ্ধতিতে সবার জন্য সত্য। এই কথাই বলছি। আবার বহুপদীর ঘাত এক হলে তা অনুৎপাদকীয় হবে। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে এক হতে বৃহত্তর সকল ধনাত্মক ঘাতের জন্য বহুপদটি সত্য হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কম সময় নিলাম, আমরা আরো নতুন কিছু কাজ করব। এটা ভেরি সিম্পল, 1 মিনিটে দেখে নাও। প্রমাণ করো যে ফিল্ড Z2A বহুপদী x² + x + 1, এই যে এটাকে বহুপদী, এরকম চিহ্ন প্রথমেই দেখছো আজকে যে আমরা 3 পদ আছে, তো এটাকে বহুপদী বলছি। আচ্ছা, এখানে এই Z2 দ্বারা কি বোঝায় সেটা তোমাদের মনে থাকার কথা, মডিউলো ছিল। এটা অনুৎপাদকীয়, ঠিক আছে? ইরিডিউসিবল, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তো এটা তোমাকে প্রমাণ করতে হবে। ধরি fx সমান এই রাশিটা তুললাম, আর f এর একটা সীমা দিয়ে দিলাম 0 আর 1। এখানে ফিল্ড হলো f প্লাস আর ক্রস, এটা হলো একটা তোমাদের যেটা দ্বিপদী আমরা বলছিলাম, দ্বিপদী অপারেটর, বাইনোমিয়াল অপারেটর, যেটা প্লাস আর এটা হলো গুণ। এতক্ষণ ডট ব্যবহার করেছি, কিন্তু সাফিক্স দেওয়ার কারণে এটা ক্রস ব্যবহার করছি। গুণকে তো ক্রস দিয়ে বোঝানো হয়। x² এর অর্থ হলো এই যে x x2 x, এই x2 মানে হলো ওই মডিউলো। মডিউলো তোমাদের মনে রাখার কথা a কনগ্রুয়েন্ট b mod m, তার মানে হলো a - b রাশিটা m দ্বারা বিভাজ্য। আমরা উদাহরণ দিয়েছিলাম, তোমাদের মনে আছে, 19 কনগ্রুয়েন্ট 4 mod 5, তার মানে 19 থেকে 4 বিয়োগ করলে থাকে 15, 15 5 দ্বারা বিভাজ্য, সেই কথা বলেছিলাম। তার মানে এখানে 2 দ্বারা বিভাজ্য কথাটা আসবে। f এর মান 0 বসিয়ে আমি 1 পেয়েছি, আমি ফাঁকি দিচ্ছি একটু। f এর মান 1 বসিয়ে 1 পেয়েছি, f এর মান 2 বসিয়ে আমরা 1 পেয়েছি, 5 এবার বসাতে বসাতে 5 পর্যন্ত গেছি, সবগুলো 1 পেয়েছি। অনুরূপভাবে দেখাতে পারি f of a is not 0, মানে যে কোনো অশূন্য হবে f of a এর মান, এই যে 0 1 2 সবগুলা বসিয়েছি। for all a belongs to z, মানে যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা যদি নেই তাহলে আমি f of এটা অশূন্য পাবো। তার মানে হলো যে এটা অনুৎপাদকীয়। এবার পিছনের ক্লাসে যাও, x² - 5x + 6, সেখানে 2 এবং 3 এর জন্য এটা শূন্য হয়, মানে f এর মান 2 বসালে শূন্য হয়, মানে এই যে এরকম 2 বসালে শূন্য হয়, 3 বসালে শূন্য হয়। আর এখানে যতগুলা বসাচ্ছ কারোর জন্যই শূন্য হচ্ছে না, তার মানে এটাকে উৎপাদক করা যাচ্ছে না। ঠিক আছে? শুধু এই জায়গাটু তোমরা শিখে নিবা কি করে হয়েছে। ঠিক আছে? কারণ এই যে 2² মানে 4, 2² মানে 4, তো 4 কে যদি 2 দিয়ে ভাগ করো, কারণ এখানে মডিউলো ছিল 2 দিয়ে ভাগ করো, তাহলে মিলে যাবে ভাগশেষ 0। ঠিক আছে? চলো আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। তোমরা জানো আজকে আমাদের 15তম ক্লাস, এবং এই ক্লাসটা হলো এই সাবজেক্টের সর্বশেষ ক্লাস। সারা দেশের সব ছেলেরা এখান থেকে সুবিধা নিবে, সেই সাথে তোমাদেরকেও দেখবে। তো আমরা তাই সব শেষে এসে এক নজরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নামে একটা স্লাইড তৈরি করে দিয়েছি। এই স্লাইডের মধ্যে যা আছে আমি একটুখানি তোমাদেরকে ব্রিফ করব, জাস্ট শুধু ব্রিফ। আমরা গত 15 দিন ধরে যা পড়েছি তার সামারি এটা। তোমরা যদি এখানে আমি 2টা ভাগে ভাগ করেছি, বাম দিকে দেখো গ্রুপ আর ডান দিকে রিং। আমি প্রথম দিনেই বলেছিলাম পুরো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে 2টি জায়গা রয়েছে। আমার গলা বসে গেছে, একটু অপেক্ষা করো। দুইটা মেইন চ্যাপ্টার, একটা হলো গ্রুপ আর একটা হলো রিং। আমরা গ্রুপের উপরে 9টা ক্লাস দিয়েছি আর রিং এর উপরে 6টা, এই 15টা ক্লাস। তো লাকি 7 এরকম একটা শব্দ আছে, যদিও কথাটা সত্য নয়। তো এখানে 7টা আর এখানেও 7টা, 7 দুগুণে 14টা। এই 14টা কথা যদি কেউ মনে রাখে তাহলে তার জন্য অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হবে
একদম মানে মামু বাড়ির আবদার, সবচেয়ে সহজ জিনিস। ঠিক আছে, মায়ের হাতের মোয়া, এই সমস্ত বাগধারার থেকে সাথে তোমরা পরিচিত। তাইলে আজকেই নতুন কাজ হবে, নতুন করে এই 14টা পয়েন্টসকে এক নিঃশ্বাসে মনে রাখা। মনে থাকবে না, এখন একটা শিখবে, একটু পরে একটা শিখবে, 2 দিন পরে একটা শিখবে। এই জিনিসগুলা বইয়ের মধ্যে লিখে রাখবে, ডায়েরির মধ্যে এক কোনায় লিখে রাখবে, জাস্ট পয়েন্টস গুলি। এটা প্রতিদিন আলোচনা করতে করতে এক সময় মুখস্থ হয়ে যাবে। আর যখনই মুখস্থ হয়ে যাবে তখন মনে হবে যে উপপাদ্যগুলি এবং অঙ্কগুলি এত সহজ, আগে বুঝতে এত কঠিন লেগছিল কেন। চলো আমি জাস্ট 2 মিনিটের মধ্যে এগুলো একটু ব্রিফ করে দিই। সবার আগে বলেছি আমরা গ্রুপ, 1 নাম্বার বলছি গ্রুপ ওবে 4 রুলস। গ্রুপ 4টা শর্ত মানে: আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব এবং বিপরীতকের অস্তিত্ব। এই 4টা শর্ত মানে, এটুক মনে রাখলেই গ্রুপ চেনা হয়ে গেল। 2 নাম্বার অ্যাবেলিয়ান গ্রুপ। যেই গ্রুপ বিনিময় সূত্র মানে AB সমান BA হয়, সেটার নাম অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে। সাইক্লিক গ্রুপ। যেই গ্রুপের একটা উপাদানকে a টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা যায়, সবগুলো উপাদানকে a টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হয় সাইক্লিক গ্রুপ। আর একে বলা হয়তো সৃজক, আমাদের মনে আছে। সাব গ্রুপ, ইটস এ গ্রুপ। তার মানে সাব গ্রুপ নিজেও একটা গ্রুপ, তার মানে গ্রুপের ওই 4টা শর্ত সে মানবে। কোসেট, আমি রাইট কোসেটটা লিখেছি, জায়গার স্বল্পতা, লেফট কোসেটটা লিখি নেই। এই যে এইচ এর একটা উপাদান স্মল এইচ, আর এ হলো জি এর উপাদান, গুণফলটাও এইচ এর মধ্যে থাকবে, এর নাম হলো কোসেট। নরমাল সাবগ্রুপ, জি এন জি ইনভার্স, এন হলো এন এর সদস্য, জি হলো জি এর সদস্য। এই শর্তটা যেই গ্রুপটা মানবে সে হলো নরমাল সাবগ্রুপ। কোশেন্ট গ্রুপ, এই যে এটাকে প্রতীক হলো জি বাই এন, এর সদস্য এন এ আকারের। তার মানে 7টা কথা ক্লিয়ার। এই 7টা পয়েন্টস মনে রাখলে এদেরকে চিনে গেলাম। পরীক্ষার আগে সংজ্ঞাও লিখতে পারবো, উপপাদ্য ব্যবহার করলে সংজ্ঞাগুলা কাজে লাগাতে পারবো, অঙ্ক করার সময় সংজ্ঞাগুলা কাজে লাগাতে পারবো। ওকে। আর 2 মিনিট বাকি 7টার জন্য, রিং এর জন্য বাকি 7টা বরাদ্দ। সেখানে 8 থেকে 14 পর্যন্ত রিং। রিং 8টা শর্ত মেনে চলে। যদি এখান থেকে নাও তাহলে 1 আর 2 মিলে অ্যাবিলিয়ান গ্রুপের 5টা আর বাকি 3টা, এই হলো 8টা। আর যদি ভেঙে ভেঙে বলো, আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব, বিনিময় বিধি, অর্থাৎ অ্যাবিলিয়ান গ্রুপ। যোগের ক্ষেত্রে এই 5টা, আর গুণের ক্ষেত্রে বাকি 3টা। গুণের সংযোজন বিধি, গুণের আবদ্ধ বিধি এবং বন্টন বিধি। ব্যাস হয়ে গেল রিং। সাবরিং, ইটস এ রিং। সাবরিং সে নিজেও একটা রিং। আইডিয়াল, এই যে আর এস এস এর মধ্যে থাকবে, যেখানে এস আর ও এস এর মধ্যে থাকবে, মানে রাইট কোসেট আর লেফট কোসেট দুইটাই এস এর মধ্যে থাকবে, তাইলে আইডিয়াল হয়ে যাবে। ইন্টিগ্রাল ডোমেইন, এটার জন্য গাণিতিক জায়গা খুঁজে পাই নাই। এটা হলো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, ইউনিটি টি ভিতরে চলে গেছে, ইউনিটি এন্ড উইদাউট জিরো ডিভিজর। তার মানে 3টা শর্ত মানবে। একটা হলো কমিউটেটিভ রিং হবে, আর একটা হলো জিরো ডিভিজর হবে, আর ইউনিটি থাকবে। ফিল ওই 10টা শর্ত আজকে আলোচনা করেছি। যোগের 5টা, গুণের 5টা। হোমোমরফিজম, এই 2টা শর্ত মানবে। আইসোমরফিজম মানে 1 1 এবং 1 2 হবে। কথা ক্লিয়ার? মাত্র 3 মিনিটের আলোচনা। তোমার মনে রাখার জন্য প্রতিদিন নিজে নিজে মনে করবা, ভুলে গেলে আবার বইটা খুলে দেখবা। ঠিক আছে? আমাদের সময় একদম শেষ প্রান্তে চলে আসছি। তো তোমাদের সবগুলা ক্লাসে যারা উপভোগ করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং এই ক্লাসের মাধ্যমে সারা দেশের অনার্স 3য় বর্ষের ছেলেরা উপকৃত হবে সে আশা করছি। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সেই তোমাদের সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, ভালো মানুষ হও, তোমাদের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করে